মিয়ানমারের সাথে করিডোর নিয়ে চুক্তি হয়নি গুজব ছড়াচ্ছে ভারত। রোহিঙ্গা প্রত্যাবাসন সহজ কাজ নয় বলেছেন দুই উপদেষ্টা। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা সমালোচনা সম্পাদক পরিষদের স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। রাজনৈতিক সমঝোতায় গুরুত্ব তথ্য উপদেষ্টা। উচ্চ আদালতের রায় ও ইসির প্রজ্ঞাপনের পরও মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ বিশেষজ্ঞদের। হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা, প্রতিবাদী বিক্ষোভ গাজীপুরে, 2 সন্দেহভাজন গ্রেফতার। বাংলা মোটরে বৈষম্য বিরোধীদের মিছিল। আইএমএফ থেকে সবুজ সংকেত পেলে বাংলাদেশকে ঋণ সহায়তার আশ্বাস এডিবি এর ভাইস প্রেসিডেন্টের। বাংলাদেশের অর্জনে সন্তুষ্ট ব্যাংকটি, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মানবিক করিডোর নিয়ে মিয়ানমারের সাথে সরকার কোনো চুক্তি করেনি, সাফ জানিয়েছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ যখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, তখনই ভারত প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে মন্তব্য তার। অন্যদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রবিবার রাজধানীতে এক সেমিনারে তারা এসব কথা বলেন। রিপোর্ট ফজলে রাব্বির। রাখাইনে আরাকান আর্মির ব্যাপক নির্যাতনের মুখে এখনো বাংলাদেশে ধেয়ে আসছে রোহিঙ্গারা। শনিবার পর্যন্ত কক্সবাজারে অনুপ্রবেশ করেছে আরো 5,000। এ নিয়ে নতুন রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়িয়েছে 1,18,000। এমন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনকে কঠিন চ্যালেঞ্জ বলছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রবিবার সকালে মিরপুর সেনানিবাসে বিউপি অডিটোরিয়ামে রোহিঙ্গা প্রত্যাবাসন শীর্ষক সেমিনারে তিনি আরো বলেন, প্রত্যাবাসনের জন্য দরকার রোহিঙ্গাদের নিরাপত্তা ও অধিকারের নিশ্চয়তা। এটা ঠিক, অনেক কিছুই জনপ্রিয় আলোচনার বিষয় হয়েছে, আমি সেগুলোতে যেতে চাই না। তবে একটি বিষয় নিশ্চিত, তাদের ফিরে যেতে হবে, তবে সেটা জোর করে নয়। তারা তখনই ফিরে যাবে যখন তারা নিশ্চিত হবে যে ওপারে তাদের জন্য নিরাপত্তা রয়েছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ বলেও মনে করছেন তিনি। আমাদের খুব বেশি আশাবাদী হওয়া উচিত না যে কূটনৈতিক আলোচনা থেকে সরাসরি রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনের কোনো বাস্তব ফলাফল আসবে। অন্যদিকে মানবিক করিডোর বিষয়ে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশকে নিয়ে অন্য কোনো দেশের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে, এটাই আমাদের বিশ্বাস। আমরা মনে করি তাদের ফিরে যাওয়ার একটি পথ আমরা খুঁজে পাবো। এটা সহজ হবে না, কিন্তু আমরা এটি বাস্তবায়ন করব। বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে, তাই দেশটির সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, অন্যায়ভাবে অন্য মত চাপিয়ে দেওয়ার পক্ষে নয়। সম্পাদক পরিষদের আলোচনায় এই মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বিএনপি সংস্কার শুরু করেছে, অযথা সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণমাধ্যমকে ফ্যাসিজম মুক্ত করার রূপরেখা দরকার। আর সম্পাদক পরিষদের নেতারা বলছেন, হত্যা মামলা সাংবাদিকদের জড়ানো স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। শুভ মাহফুজের রিপোর্ট। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রবিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে দেশের দৈনিকগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। সভায় সম্পাদক প্রতিনিধিরা বিগত স্বৈরাচারের শাসনামল আর বর্তমান সময়ের তুলনা করে বলেন, আগের তুলনায় গণমাধ্যমের স্বাধীনতা বাড়লেও এখনো হতাশা বিদ্যমান। এটা স্বীকার করতেই হবে, পরিস্থিতির উন্নতি হয়েছে অনেকখানি। 1 বছর আগে যে অবস্থা ছিল সেই অবস্থা এখন আর নেই, অনেকখানি পাল্টেছে। তবে আমরা হতাশ হচ্ছি বেশ কিছু অ্যাকশনের কারণে। রাষ্ট্রের পাওয়ার করিডোরের মধ্য থেকে যারা অন্যায়ভাবে লুটপাট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেন, যারা এই দেশে কর্মসংস্থানের ব্যবস্থা না করে তার লভ্যাংশ বিদেশে পাচার করেন, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। এবং এই পরিষ্কার না থাকলে সেই সংবাদ মাধ্যম গণতন্ত্র পরায়ণ এবং জনতার পক্ষাবলম্বী সংবাদ মাধ্যম হতে পারে না। বর্তমানে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা ভায়োলেন্ট কোনো ক্রাইমের মামলা চলছে। এটা কিভাবে সম্ভব?
সভায় অংশ নেন বিভিন্ন দলের নেতারাও। তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতার জন্য দরকার সবার জবাবদিহিতা। গণমাধ্যম সংস্কারের সুপারিশগুলোর বাস্তবায়ন বিলম্ব হওয়া নিয়েও প্রশ্ন তাদের। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোনো দেশে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকতে পারে না। জবাবদিহিতা ছাড়া কোনো পক্ষ যদি তৈরি হয়, একচ্ছত্র কর্তৃত্ব যদি তৈরি হয়, তাহলে সেখানে নিশ্চিতভাবেই স্বেচ্ছাচারিতা হবে এবং অন্যের অধিকারের লঙ্ঘন ঘটবে। যে বিগত 16 বছর একটা ফ্যাসিস্ট শাসনের মধ্য দিয়ে অন্য সকল প্রতিষ্ঠানের যে ধরনের দলীয়করণ হয়েছে এবং ফ্যাসিজমের দ্বারা প্রভাবিত এবং নিয়ন্ত্রিত হয়েছে, গণমাধ্যমও এর অন্যতম একটি প্রতিষ্ঠান। এখন পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে, মিডিয়া কর্মীদের বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল, সেই মামলাগুলো অনেক তো আছে এখন পর্যন্ত। ডক্টর ইউনূসের মতো মানুষ যিনি বলেন তোমরা প্রাণ ভরে সমালোচনা করো, এমনকি আমারও সমালোচনা করতে পারো, উনি এই মামলাগুলো তুলল না কেন? এ সময় বিএনপি মহাসচিব বলেন, তার দল সবসময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে। সংস্কার বিষয়টাই শুরু হয়েছে আমাদের দ্বারা, তো শুধু ওই বাস্তবতা থেকে অযথা আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা, এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। তবে আমরা আপনাকে নিশ্চিত করতে পারি যে আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি, শুধু নয়, এটা আমাদের বিশ্বাস, আস্থা, এবং এটাকে আমরা যদি কখনো আমরা সুযোগ পাই সরকারিভাবে, সেখানেও আমরা এটাকে এস্টাবলিশ করব। প্রকাশিত সংবাদ পছন্দ না হলে প্রতিষ্ঠানকে মব তৈরি করে উড়িয়ে দেওয়ার হুমকি গণতান্ত্রিক কর্মকাণ্ড নয় বলে মন্তব্য মির্জা ফখরুলের। দৃঢ়ভাবে আমরা সেটাকে সমর্থন দেব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্ভব নয়। বলেন, গণমাধ্যমের সংস্কারের জন্য এটি জরুরি। তিনি দাবি করেন, বেশিরভাগ মিডিয়া হাউস সরকারকে ট্যাক্স দেয় না। এসব প্রতিষ্ঠান একটা রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে চলে আসছে। অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, এখনও সাংবাদিকরা হুমকি ধামকি ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের বিরুদ্ধে হত্যা মামলা, মিথ্যা মামলা হচ্ছে। গালমান শফির রিপোর্ট। রবিবার রাজধানীতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সেমিনারের আয়োজন করে ইউনেস্কো, টিআইবি ও সুইডেন দূতাবাস যৌথভাবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এই আয়োজন। অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ মূল প্রতিবেদন উপস্থাপন করেন। গণমাধ্যমের জন্য বিস্তর সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, কমিশনের সুপারিশ জমা দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। এখনও সাংবাদিকরা গালাগালির শিকার হন, মৌখিক আক্রমণ যেটাকে বলে, হুমকি দেওয়া হয়, ফিজিক্যাল অ্যাসল্ট হচ্ছে, অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে, হত্যা মামলা। সাংবাদিকরা তো হত্যা করতে যায়নি। হ্যাঁ, অনেকে তার রাজনৈতিক কারণে, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক বিশ্বাস কিংবা রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক হওয়ায় উস্কানিমূলক সহিংসতায় উস্কানি দিয়েছেন, সেজন্য সহিংসতায় উস্কানি দেওয়ার মামলা হতে পারে, আইনে সেই বিধান আছে। কিন্তু আপনি হত্যা মামলা দিয়েছেন, হত্যা মামলা দিয়ে তাদের আটক রাখা হয়, এটা গ্রহণযোগ্য না। এবং এর ফলেই কিন্তু এক ধরনের পরিবেশে অস্বস্তির পরিবেশ, বৈরী পরিবেশ বলে মনে হয় এবং তৈরি হয়। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গত 15 বছরে মানুষের একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, তাই এত মামলা বা মব হচ্ছে। সরকার সাংবাদিক সুরক্ষা আইন করতে চায় বলেও জানান তথ্য উপদেষ্টা। সাংবাদিকদের জন্য যে সুরক্ষা আইনের প্রস্তাব করা আছে, আমরা মনে করি এটা ডুয়েবল। এখানে এই আইনের কয়েকটা ধারা আমার কাছে মনে হয়েছে, এবং আমাদের যারা এখানে পর্যালোচনা করছি, যে আমাদের কাছে মনে হয়েছে যে কিছু কিছু ধারাতে আরও বেশি আমাদের কমিশনের সাথে একটু বসা দরকার। আমাদের লেজিসলেটিভ বিভাগ আছে একটা সরকারের, ওখানে পাঠানো দরকার, ওদেরকে পাঠিয়ে দেখা দরকার এখানে কোনো লিগাল লুপহোলস আছে কিনা। অংশীজনদের সাথে নিয়েই সংস্কারের তাগিদ দেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আমরা আজকে করে যেতে পারি, আপনার সরকার আপনারা করে যেতে পারবেন। যেগুলো করবেন সেগুলো যদি আমাদেরকে আসলে সাস্টেইন করতে হয়, সুফল যদি পেতেই হয়, তাহলে কিন্তু আমাদেরকে সেগুলোর জন্য রাজনৈতিকভাবে যারা ক্ষমতায় আসবেন নির্বাচনের পর, তাদের ওনারশিপ ডেভেলপ করতে হবে, তাদের কি বলে যে
মানে তাদের মধ্যে এটার সাথে ঐক্যমত্য করতে হবে। মুক্ত আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমের মালিক ও কর্মীরা বর্তমান গণমাধ্যমের অবস্থান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নদীর পানিকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করে ভারত একটি দেশকে হুমকি দিচ্ছে। ক্ষমতা এলে ভারতের কাছে ট্রানজিট, মংলা বন্দর সহ সব বিষয়ের হিসাব নিকাশ করে অধিকার আদায় করা হবে। রবিবার দুপুরে তিস্তা খননের দাবিতে রংপুরে আয়োজিত পদযাত্রায় কর্মসূচিতে এ কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নতজন পররাষ্ট্রনীতির কারণে ভারত পানি না দিয়ে উত্তরকে পোড়াচ্ছে। তারা প্রকৃতিকেও ছাড়ে না। বলেন, বাংলাদেশ করুণা চায় না, তিস্তার পানির ন্যায্য হিস্সা চায়। আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, উত্তরের গণমানুষের জাগরণ তিস্তা খনন প্রকল্প বিফলে যাবে না। তিস্তা খনন প্রকল্পের দাবিতে 48 ঘন্টা অবস্থান কর্মসূচির পর লাখো মানুষের অংশগ্রহণে নগরীতে গণপদযাত্রা করে তিস্তা নদী রক্ষা আন্দোলন। খনন প্রকল্প শুরু না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে। আমরা ভিক্ষা চাই না, আমরা হিসাবের পাওনা চাই। আমাদের হিসাবের পাওনা দিতে হবে, আজকে না হোক কাল, কাল না হয় পরশু দিতে হবে। যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন থামবে না। উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরও মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে গড়িমসি করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেছেন, সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের ভূমিকায় আদালতের রায় কার্যকর করা নিয়েই দেখা দিচ্ছে অনিশ্চয়তা। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, এতদিন রাজনৈতিকভাবে অভিযোগ করা হলেও ইশরাক হোসেনের মামলায় আইনগতভাবে প্রমাণ হলো আওয়ামী লীগ জনগণের ভোট ও বিজয় ছিনিয়ে নিত। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 2020 সালের 1 ফেব্রুয়ারির সেই নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি ও ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে গেলেও বিজয়ী ঘোষণা করা হয়েছিল শেখ ফজলে নূর তাপসকে। ফলাফল পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে সে সময়ই তথ্য প্রমাণ সহ ইশরাক হোসেন মামলা করেন। কিন্তু তখনকার প্রধানমন্ত্রীর নিকটাত্মীয় শেখ তাপসের ক্ষমতার দাপটে মামলার কার্যক্রম আটকে থাকে। 5 আগস্টের পট পরিবর্তনের পর আবারও মামলা সচল হলে সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত আগের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী মেয়র হিসেবে রায় দেন। ইশরাক হোসেনের মামলার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচনে ভোট কারচুপির আইনগত প্রমাণ হলো বলে মন্তব্য করেন রাজনৈতিক নেতারা। শেখ হাসিনার আমলে নির্বাচনগুলো, বিশেষত 14 সালের পর থেকে যে নির্বাচনগুলো একেবারেই 14 সালের নির্বাচন সহ পরবর্তী সবগুলো নির্বাচন যে প্রশ্নবিদ্ধ, সেটা নানাভাবেই প্রমাণিত আমাদের কাছে ছিল। রাজনৈতিকভাবে আমরা বলেছি, এটা এখন আইনগতভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে আদালতের রায়ের পর প্রজ্ঞাপন জারি নিয়ে বেকায়দায় পড়ে নির্বাচন কমিশন। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে মন্ত্রণালয়ের মতামতের প্রয়োজন না থাকলেও কমিশন চিঠি দেয়, কিন্তু নির্ধারিত সময়ে জবাব না দিয়ে পরে ইসির ওপর দায় চাপান আইন উপদেষ্টা। গেজেট নোটিফিকেশন হবে কিনা এই ব্যাপারে নির্বাচন কমিশন আমাদের কাছে জানতে চেয়েছিল। তো নির্বাচন কমিশন তো আসলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তা আমাদের মতামত জানার আসলে প্রয়োজন ছিল না। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছে। রবিবারের দিন বিকেল 5টা পর্যন্ত ওয়েট করে আমরা যেহেতু রিপ্লাইটা পাই নাই, তারপরে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়ে এটা আমরা যাতে আদালতের আদেশের জন্য ব্যত্যয় না হয় আমরা সেটা পালন করেছি। রায়ের পরও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের ভিন্ন ভিন্ন বক্তব্যে বিভ্রান্তি দেখা দেয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব বলেন, উচ্চ আদালতের রায় মন্ত্রণালয় উপেক্ষা করতে পারে না। আদালতের রায় তো আমাদেরকে দেখতে হবে যে আদালত যখন রায় দেন বা এটা উচ্চ আদালত থেকে যখন ওই রায়টাকে আবার কনফার্ম করা হয়, তখন আদালতের রায়ের একটা গুরুত্ব আছে এবং সেই গুরুত্ব অনুসারে সরকারকে কার্যক্রম গ্রহণ করতে হবে। বাট দেখা গেল যে সরকারের যে দুইটা মন্ত্রণালয় এটার সাথে যুক্ত, একটা আইন মন্ত্রণালয় এবং আমাদের স্থানীয় সরকার বিভাগ, তো
তারা আবার এই আদালতের রায় তাদের সুরে একটা অসন্তোষ প্রকাশ হলো, তাতে কি আগের নির্বাচনটাকে বৈধতা দেওয়া হলো কিনা। শপথ গ্রহণের একটা ব্যাপার আছে, যে শপথ গ্রহণ না করানো কিনা। আমাদের ওই আইনে আছে যে এখানে হয় প্রধানমন্ত্রী অথবা এখন তো প্রধান উপদেষ্টা তিনি শপথ গ্রহণ করাবেন। তো এখন লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি যদি শপথ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার কাছে সময় না চায়, তাহলে কিন্তু এই 13 দিন 14 দিনও চলে যাবে, তখন আদালতের রায় তো সরাসরিভাবে অকার্যকর হয়ে যাবে। তো আমরা একটা মোটামুটি ইয়ার মধ্যে আছি, সন্দেহের মধ্যে আছি যে এই আদালতের রায় এবং রায়ের বাস্তবায়ন আদৌ হবে কিনা, সেটা সন্দেহের পর্যায়ে চলে গেছে। এর মধ্যে আদালতের রায়ে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের বিরোধিতা করে আকস্মিকভাবে বিবৃতি দেয় নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর প্রতিবাদ জানিয়ে শেখ তাপস ও বিতর্কিত সিইসি নুরুল হুদার পক্ষেই এনসিপির বিবৃতি কিনা এমন প্রশ্ন ইশরাক হোসেনের আইনজীবীর। দলটির বিবৃতি আদালত অবমাননার শামিল বলেও বিবৃতিতে উল্লেখ করেন ইশরাক হোসেনের আইনজীবী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি। রবিবার রাত 9:30টার দিকে রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় তারা হাসনাত আবদুল্লার ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। বিক্ষোভকারীরা বলেন, জুলাই আগস্টের আন্দোলনে এত হত্যা করার পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নাই। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ও কোনো রাজনৈতিক দল তাদের পক্ষ নিলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। তারা আরও বলেন, সমন্বয়কদের ওপর কেউ হামলা করলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। আইএমএফ থেকে সবুজ সংকেত পেলে বাংলাদেশের জন্য অর্থ ঋণ সহায়তা দেবে বলে জানিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর দক্ষিণ, মধ্য ও পশ্চিম অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইয়াং মিং ইয়াং। এমন তথ্য গতকাল জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অর্জন নিয়ে এডিবি সন্তোষ জানিয়েছে বলেও উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। ইতালির মিলান থেকে আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির 58তম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। ইতালির মিলান কনভেনশন সেন্টারে 4 দিনব্যাপী সম্মেলনে অংশ নিয়েছেন বিশ্বের 68টি দেশের 5000 মানুষ। অভিজ্ঞতা বিনিময় ভবিষ্যৎ বিনির্মাণ শীর্ষক 4 দিনব্যাপী বার্ষিক সম্মেলনে এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দে বলেছেন, কৃষি যন্ত্রপাতি আধুনিকায়নের পাশাপাশি সামর্থ্য এবং স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তায় কাজ করবে এডিবি। 2030 সালের মধ্যে প্রতিষ্ঠানটির নানা উদ্যোগের কথাও জানান তিনি। Afterwards, there are many changes. Indeed, day by day, it's very hard. So there may be, more impact, not only from the trade decrease, but the uncertainty induced there. সম্মেলনের প্রথম দিনেই বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক করেন এডিবির দক্ষিণ, মধ্য এবং পশ্চিম এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইয়াংমিং ইয়াং এর সাথে। এরপর ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশের বেসরকারি খাতের পাশাপাশি অবকাঠামো খাতেও অব্যাহতভাবে ঋণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছে এডিবি। এডিবি বলে তোমাদের যে অ্যাচিভমেন্টের ব্যাপারে উই আর ভেরি হ্যাপি কম্পেয়ার টু মেনি আদার কান্ট্রিজ, এবং তোমরা গ্রাজুয়েশনে যাবে সেটা আমরা জানি যে তোমরা চেষ্টা করছো, এবং উই আর লুকিং ফরওয়ার্ড টু গ্রাজুয়েশনে যাবে। আমরা বলছি আমরা গ্রাজুয়েশনের ব্যাপারে আমরা প্রস্তুতি নিচ্ছি, এখন আমরা পরে বলতে পারবো, কিন্তু ওরা এইটার ব্যাপারে দেওয়া ওটা বাংলাদেশের ডেভেলপমেন্টের ব্যাপারে ওরা সব খেয়াল রাখছে, এবং ওরা বলছে যে বাংলাদেশের প্রজেক্ট সাপোর্ট বা অন্য যে তোমাদের ম্যাক্রো ইকোনমিক রিফর্মসগুলো আছে ব্যাংকিং সেক্টর, সেই সম্পর্কে উই আর ভেরি হ্যাপি। এছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পারস্পরিক সংযোগ ও সহায়তা বাড়ানোর আশ্বাসও দেন তিনি। বিশ্বের প্রায় 68টি দেশের 5000 মানুষের অংশগ্রহণে শুরু হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে বিশেষ করে সদস্য দেশগুলোতে আর্থিক সামাজিক উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্য এবং মানুষের খাদ্য নিরাপত্তার জন্য নানা উদ্যোগের কথা বলা হচ্ছে এই সম্মেলন থেকে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, মিলানো, ইটালি। নারী সংসদ কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল হাইকোর্টে রিট করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটের নারী সংস্কার কমিশনের সুপারিশ মালায় বিতর্কিত ও সাংঘর্ষিক 3, 4, 6, 10, 11 এবং 12 ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। এতে বলা হয়েছে এই সুপারিশগুলো ইসলামী শরীয়তের বিধানের পরিপন্থী, জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রিট আবেদনের সুপারিশগুলো কেন বেআইনিভাবে প্রণীত এবং আইনগত কার্যকারিতা বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে রিটে 3টি মন্ত্রণালয় এবং নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব সমন্বয়ে গঠিত বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে। ধানমন্ডির তাকওয়া মসজিদে গতরাতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আব্দুর রাজ্জাক একসময় জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন, পরে এবি পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। রবিবার বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে ব্যারিস্টার রাজ্জাকের প্রথম নামাজে জানাজার অংশ নেন জামায়াতের আমিরসহ নেতাকর্মীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ ও আব্দুল কাদের মোল্লার আইনজীবী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। 2013 সালে দেশ ত্যাগে বাধ্য হন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। পরে 2024 ডিসেম্বরে দেশে ফেরেন। আজ সকাল 11টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মিয়ানমারের সাথে করিডোর নিয়ে চুক্তি হয়নি, গুজব ছড়াচ্ছে ভারত। রোহিঙ্গা প্রত্যাবাসন সহজ কাজ নয় বলেছেন 2 উপদেষ্টা। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলার সমালোচনা সম্পাদক পরিষদের। স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী বিএনপি বলেছেন মির্জা ফখরুল। রাজনৈতিক সমঝোতায় গুরুত্ব তথ্য উপদেষ্টার। উচ্চ আদালতের রায় ও ইসির প্রজ্ঞাপনের পরও মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ বিশেষজ্ঞদের। হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা, প্রতিবাদে বিক্ষোভ গাজীপুরে। 2 সন্দেহভাজন গ্রেফতার। বাংলা মোটরে বৈষম্য বিরোধীদের মিছিল। আইএমএফ থেকে সবুজ সংকেত পেলে বাংলাদেশকে ঋণ সহায়তার আশ্বাস এডিবির ভাইস প্রেসিডেন্টের। বাংলাদেশের অর্জনে সন্তুষ্ট ব্যাংকটি জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দর্শকের ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।